চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা মুক্তিযুদ্ধের আরেকটি উপন্যাসিকা বা নভেলা নিয়ে আলোচনা করছি। এই উপন্যাসিকা লিখেছেন আমজাদ হোসেন। নাম অবেলায়, অসময়ে। অধিকতর খ্যাতির ছায়ায় কম খ্যাতি ঢাকা পড়ে যায়। আমজাদ হোসেনের বেলা তাই ঘটেছে। গোলাপি এখন ট্রেনে, কসাই ও সুন্দরী প্রভৃতি নামে প্রত্যেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনীকার ও নির্মাতা হিসেবে আমজাদ হোসেনের জনপ্রিয়তা তুঙ্গে ওঠার ফলে কথাসাহিত্যিক হিসেবে তার পরিচিতি ততটা লাভ করতে পারেনি। অথচ কথাসাহিত্য খ্যাতি উচ্চ পর্যায়ে থাকার কথা ছিল। তিনি টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন, লিখেছেন উপন্যাস, গল্প, কবিতা, ছড়া, কিশোর উপন্যাস ও রাজনৈতিক প্রবন্ধ। তার গল্প উপন্যাস অত্যন্ত নিটোল, গোছানো এবং সাবলীল ভাষায়। আমজাদ হোসেন 1942 সালে 14 আগস্ট জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক লেখাপড়া বিষয়টি জানা সম্ভব হয়নি, তবে তিনি কর্মেই দীপ্তিমান। চলচ্চিত্রে তার সাফল্য বলতে গেলে আকাশ ছোঁয়া। গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রের মাধ্যমে তিনি বেশ কিছু জাতীয় পুরস্কার লাভ করেছেন। তার প্রথম কবিতা ছাপা হয় বিখ্যাত দেশ সাহিত্য পত্রিকায়। তার রচিত সামাজিক উপন্যাস 12টি এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 4টি, কিশোর উপন্যাস 60টি, গল্পগ্রন্থ 2টি, চলচ্চিত্র কাহিনী 20টি, নাটক 2টি, চলচ্চিত্রের গান 11টি। 1974 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক তার রচিত অবেলায়, অসময়ে একটি পকেট সাইজ বইয়ের 70 পৃষ্ঠার উপন্যাসিকাটি মানুষের দৃষ্টি কাড়ে। পাক হানাদার বাহিনী যখন নির্বিচারে গণহত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটতরাজ শুরু করে, তখন এদেশের 1 কোটি মানুষ প্রাণ বাঁচানোর প্রয়াসে ভারতে আশ্রয় নেয়। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে প্রাণের ভয়ে মানুষেরা বাড়িঘর, সহায় সম্পত্তি, ধন সম্পদ, জমি জিরাত, গরু ছাগল ইত্যাদি ফেলে রেখে ভারতে পালিয়ে যেতে শুরু করে এবং প্রথম দিকের কয়েক মাস দল বেঁধে শরণার্থী বিভিন্ন পথে পালিয়ে সীমান্ত অতিক্রম করে। অবেলায়, অসময়ে উপন্যাসেও ভারতে পালিয়ে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে নির্মিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে ঢাকা শহর থেকে এবং হিন্দু অধ্যুষিত এলাকা থেকে শরণার্থীদের পালানোর দৃশ্য ছিল হৃদয় বিদারক। ওই দুর্ভোগ ও দুর্যোগের সময় অস্তিত্বের লড়াইয়ে মানুষের পালানো ছাড়া তখন উপায় ছিল না। শরণার্থী হয়ে দেশ ছেড়ে ভারতে যাত্রার এরকম আরও 2টি আখ্যান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসে পাওয়া যায়। একটি শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায় এবং শওকত আলীর যাত্রা। 6টি অধ্যায়ে গ্রন্থিত এই উপন্যাসের কাহিনী শুরু ও শেষ একটি গোয়েন্দা নৌকার যাত্রীদের নিয়ে। বাংলাদেশের হরিরামপুর নামে কোনো এক গ্রাম পাকিস্তানি মিলিটারি দ্বারা আক্রান্ত হলে সেই গ্রাম থেকে কিছু মানুষ আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য আলী মাঝির নৌকায় সওয়ার হয়ে গন্তব্যহীন অজানা সীমান্তের দিকে যাত্রা শুরু করে। নদীপথে নৌকাটি 6 দিন চলে এবং 6 দিনের মধ্যে আখ্যানও শেষ হয়। একটি গ্রাম পাক সেনাদের দেওয়ার আগুনে দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুন যেন প্রাণ নিয়ে বাঁচার তাগিদে পালিয়ে যাওয়া উদ্বাস্তু মানুষগুলির বুকের ভেতর তীব্র যন্ত্রণায় দাউ দাউ করে জ্বলছে। গ্রামে পুড়তে থাকে তাদের বাড়িঘর, সহায় সম্পদ, আর নৌকার ভেতর পুড়ছে তাদের হৃদয় ও মননের বিষয় আশয় এবং যন্ত্রণাদগ্ধ মানুষগুলির আর্তনাদ হাহাকারের মধ্য দিয়ে অজানার পথে জীবন বাঁচানোর জন্য চলছে তাদের জীবন সংগ্রাম। লেখক শুরুতেই যুদ্ধকালীন দেশের পরিস্থিতির একটি ভয়াবহ দৃশ্যকল্প চিত্রিত করেছেন, যা থেকে সহজে অনুধাবন করা যায় একটি নৌকার ভিতর মানুষের কতটা ভয় আতঙ্কে জীবন বাজি রেখে নিজেদের ঘর বাড়ি বসতি ছেড়ে দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে নিরুদ্দেশের পথে যাত্রা শুরু করেছে। আমজাদ হোসেন চিত্রনাট্য লেখার শিল্পটি এই আখ্যানেও কাজে লাগিয়েছেন।
তিনি পাতায় পাতায় অঙ্কন করেছেন কষ্ট, দুর্ভোগ ও মর্মান্তিক জীবনের ছবি। আজ 6 দিন উপন্যাসের প্রথম বাক্য এবং 6 দিনের নদীপথের মানুষের নৌকার ভেতরের মিথস্ক্রিয়ার ফসলই এই আখ্যান। ষষ্ঠ দিন থেকে উপন্যাসের যাত্রা শুরু হয়ে ফ্ল্যাশব্যাকে প্রথম দিন থেকে যাত্রার ক্রমধারার বিভিন্ন ঘটনা বর্ণিত হয়। দুটি বর্ণনায় নৌকার যাত্রীদের শারীরিক ও মানসিক অবস্থা একটি পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায়। নৌকা এগিয়ে চলছে আর করুণ ও মর্মান্তিক ঘটনাবলী পুঞ্জীভূত হচ্ছে। লেখক গল্প নির্মাণে অত্যন্ত কৌশলী কারিগর, এতে কোনো সন্দেহ নেই। তিনি নৌকার মধ্যে সৃষ্টি করেছেন একটি সমাজ, যে সমাজে রয়েছে বিভিন্ন চরিত্র। এইসব চরিত্র যেন আমাদের সমাজের প্রতিভূ। তারা প্রতিনিধিত্ব করেছে সারা দেশের বিভিন্ন মানুষের। নৌকার মাঝির নাম আলী। সে অতিশয় মানবিক এবং সে জীবন বাজি রেখে সমস্ত সত্তা দিয়ে নৌকার মানুষগুলিকে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। দুটি নাটকীয় চরিত্র, তবে আকর্ষণীয় বটে। নবদম্পতি যাদের শরীরে এখনো বিয়ের পোশাক রয়েছে। বিয়ের আসর থেকেই জানের ভয়ে তারা পালিয়ে নৌকায় উঠেছে। এরকম নৌকাযাত্রার আখ্যানে সাধারণত কোনো প্রোটাগনিস্ট থাকার কথা নয়, কিন্তু লেখক অত্যন্ত কৌশলী বলেই আখ্যানের নায়ক নায়িকা হিসেবে এই নবদম্পতিকে প্রতিষ্ঠিত করেছেন। বর যেন সাক্ষাৎ রাজপুত্তর, সুপুরুষ। তারা বাসরঘর থেকে নৌকায় চড়েছে। গ্রামটিতে যখন হানাদার বাহিনী আক্রমণ করে গুলিবর্ষণ করছে, তখন নববধূর বুকে গুলি লাগে। বড় যেন তাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। নদীপথে নৌকায় কি আর চেষ্টা, কেবল বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা প্রবোধ ছাড়া। তাই করছে সে। তাদের দুজনের ভালোবাসার, মানবতার ভালোবাসার, স্বামী স্ত্রীর ভালোবাসার, সর্বোপরি জীবনের প্রতি ভালোবাসার প্রগাঢ় বন্ধনের বার্তা যেন ছড়িয়ে যায় মানব কুলে। বাঁচার জন্য তার করুণ আকুতি লেখক দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন। মানুষের পেশি আর মস্তিষ্ক কতক্ষণই বা কাজ করে। পরিশ্রমের সঙ্গে জড়িয়ে থাকে অবসাদ। আলী মাঝি 6 দিন একা একা বৈঠা চালাচ্ছে, সেও অবসাদগ্রস্ত হয়ে পড়ে। আর তখন তার স্মৃতিস্রোতে ভেসে ওঠে সেদিনকার, অর্থাৎ 6 দিন আগে গ্রামে হানাদারদের আক্রমণের দৃশ্যগুলো। মসজিদের পাশে ইমাম সাহেবের মৃতদেহ, বাড়িতে বাড়িতে আগুনের লেলিহান শিখা, বিক্ষিপ্ত ও উৎক্ষিপ্ত আগুনের লুক্কা, প্রাণের ভয়ে বিভিন্ন বয়সের মানুষের ছোটাছুটি, অসংখ্য মানুষের আর্তনাদ, গোলাগুলির শব্দে শ্রবণ শক্তি স্তব্ধ প্রভৃতি ঘটনার মর্মান্তিক বর্ণনা। এই গয়না নৌকোয় আদম ও হাওয়া নামে এক দম্পতির চরিত্র নিপুণভাবে চিত্রিত হয়েছে। 25-26 বছরের সুঠাম দেহের যুবক আদম ও 22 বছরের সুন্দরী হাওয়া। এই দম্পতির 5 মাসের একটি ছেলে ছিল। মানুষের হৈহুল্লোড়ে কার বা কাদের পদপিষ্টে ছেলেটি নিখোঁজ হয়েছিল বলা যায় না। ছেলেকে হারিয়ে দিশেহারা বাকরুদ্ধ স্বামী স্ত্রীর নৌকার যাত্রী। হাওয়ার বুক খোলা, বুক থেকে ছিঁড়ে ফেলেছে ব্লাউজ, পিনুন্নত স্তন ফুলের মতো প্রস্ফুটিত। দিশেহারা মানুষেরা যা হয় তারই একটি স্বরূপ উন্মোচন করেছেন লেখক অত্যন্ত কৌশলে। এই নৌকার সব যাত্রী মানুষ, মানব ধর্মের। কেউ মুসলমান নয়, কেউ হিন্দু নয়, কেউ বৌদ্ধ নয়, কেউ খ্রিস্টান নয়। এখানে নেই ধর্মের দোহায়, নেই সাম্প্রদায়িকতা, এখানে সকলেই মানুষ। হাওয়াও মানবতাকে সমুন্নত রেখে জবাব দিয়েছে। মানুষ হয়ে মানুষকে প্রমাণ করার জন্য প্রয়োজন এবং দেবদেবীর বাদ দিয়ে সবাই মিলেমিশে বাঁচার চেষ্টা করা। হাওয়া বিবি হয়ে ওঠে যেন মানবতার দেবী। মনে হলো মা হাওয়া তার সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য প্রকৃতির কূলে বসে আছেন দুগ্ধ দান করতে। দৃশ্যটি এমনই অকল্পনীয়। হাওয়া বিবির বক্ষ উন্মুক্ত, নৌকোর আরও কয়েকটি শিশুকে স্তন্যপান করাচ্ছে। এই দৃশ্যটি দৃষ্টিকটু হলেও পুরুষদের মনের সমস্ত সংকীর্ণতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নারীত্ব এবং মাতৃত্বের গৌরবের কাছে। তৃতীয় দিন নৌকোটি একটি নির্জন
মরা মরা স্তব্ধতায় ঢাকা একটি ঘাটে নামে। সেখানে একটি ছোটোখাটো কিছু দোকানপাটও ছিল। মানুষগুলো হঠাৎ যেন আধুনিক মানুষ থাকে না, তারা হয়ে ওঠে আদিম মানুষ। খাবারের খোঁজ করতে থাকে। কয়েকটি মুদির দোকানের তালা ভেঙে কিছু খাবার জোগাড় করে আধা কাঁচা আধা রান্না খাবার খায় গোগ্রাসে। সাকিনার রক্তক্ষরণ বন্ধ করতে কাশিম পাগলের মতো ডাক্তার খোঁজে। কোথায় পাবে ডাক্তার? শেষাবধি সেই ছোট্টবেলার স্মৃতি থেকে গাঁদা ফুলের গাছ করিয়ে আনে। তার ধারণা আর 2টি দিন সাকিনাকে বাঁচিয়ে রাখতে পারলে আর ভয় নেই। 2 দিন পর তাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। ওই গ্রামে মসজিদের ইমাম সাহেবের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হত্যাযজ্ঞ শুরু হয়, যে হত্যাকাণ্ডের প্রতিফলিত হয় এদেশের স্বাধীনতা যুদ্ধের সমগ্র চিত্র। প্রতীকী অর্থে একটি গ্রাম শুধু পড়ছে না, বরং সারাটা দেশ পড়ছে হানাদার বাহিনী এবং তাদের দোসর দেশের রাজাকার আলবদর বাহিনীর মানুষের চরম নিষ্ঠুরতা ও হিংস্রতার আগুনে। আলিমাজির মক্তবের শিক্ষক ইমাম সাহেব। আলিমাজিও আবেগে ভারাক্রান্ত হয়ে পড়ে। তার স্ত্রী ফাতেমার কথাও মনে পড়ে। নৌকাটির দিকে তাকালেই ফাতেমার কথা মনে পড়ে, কেননা একবার নদী ভাঙনের সময় ফাতেমা জীবন বাজি থেকে নৌকাটি রক্ষা করেছিল। সেই ভালোবাসার স্ত্রী ফাতেমা কোথায় হারিয়ে গেল, যাকে সে খুঁজে পায়নি। নামহীন কোনো এক নদীতে নৌকাটি ভাসছে যেন পুরো বাংলাদেশ। এই নৌকার গল্পটি রূপকার্থে পুরো বাংলাদেশই দৃশ্যমান হয়, তবে কাহিনীতে রয়েছে নাটকীয়তা, নির্মাণে অনন্য সাধারণ নৌপণ্য। আলিমাজির স্বপ্নের নৌকার বিবরণ এবং সেই নৌকাটিও একসময় নদী ভাঙনের ফলে খরস্রোতে গভীর নদীতে নিমজ্জিত হতে যাচ্ছিল প্রায় ঠিক তখনই তার প্রিয়তমা স্ত্রী ফাতেমা জীবন বাজি রেখে নৌকাটিকে রক্ষা করেছিল। যাত্রীদের মধ্যে অসম সাহসী বৈধন ও মাঝি দুজনেই যাত্রীদের রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। নববিবাহিত কাশিম ও সকিনা নৌকার যাত্রী। সকিনা গুলিতে আহত হয়ে তাকে জড়িয়ে গড়ে ওঠে একটি মর্মান্তিক কাহিনী। এর মধ্য দিয়ে তাদের প্রেম কাহিনীও ন্যারেশনে চলে আসে। একদিন ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষগুলি নৌকায় ঠাসাঠাসি করে আর থাকতে পারছে না। তারা একটি ঘাটে নামলো এবং টিনের দোতলা বাড়িতে গিয়ে উঠল। সেখানে দোকান লোড করে খাবারের ব্যবস্থা করে আধা কাঁচা আধা রান্না খাবার খায়। কাশিম পাঞ্জাবি ছিঁড়ে সাকিনার বুকে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু ঘটনাক্রমে দোতলায় গিয়ে দেখে 2 তরুণীর ক্ষতবিক্ষত গলিত লাশ। তাদের শরীরে কোনো কাপড় নেই এবং গোপনাঙ্গে বেয়ানটের ক্ষত। এই দৃশ্য দেখার পর তারা দ্রুত সেখান থেকে আবার নৌকায় ওঠে। পরের দিন ওরা চর 72 নামে একটি গ্রামে গিয়ে ওঠে। এই গ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা শুনতে পায় মুক্তিবাহিনীর বিজয় সংবাদ। বৈধন উত্তেজিত হয়ে পড়ে। মনে পড়ে তার শরীরে রক্ত টকবক করে ফুটছে এবং মুক্তিযোদ্ধা হয়ে পাক সেনাদের খতম করছে। গ্রামে কালী কিঙ্কর নামে একজন ডাক্তার পাওয়া গেল, যিনি সাকিনার ব্যান্ডেজ করে দেন। এই গ্রামও আক্রান্ত হলে ওরা আবার নৌকায় চলতে থাকে। মানুষ একসঙ্গে থাকলে নানা রকম মিথস্ক্রিয়া ঘটে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এই মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে মানুষের নিজ নিজ বৈশিষ্ট্য প্রকাশ পায়, আবির্ভূত হয় নেতৃত্বের। এই নৌকাতেও বৈধ নেতৃত্বের ভূমিকায় চলে আসে। সে চায় নৌকা ছেড়ে পায়ে হেঁটে যেতে, কিন্তু আলিমাজি কোনোভাবেই নৌকা ছাড়বে না। এই নৌকা তার প্রাণের চেয়েও প্রিয়। তার স্ত্রী ফাতেমা নৌকাটিকে রক্ষা করেছিল, সেই স্মৃতি তার কাছে বড় হয়ে ধরা দেয়। আবার নৌকা চলছে। পথে আক্রান্ত 12 জন মিলিটারি দ্বারা। তাদের দেখে নৌকার যাত্রীরা পাটাতনের নিচে লুকোয়। 4 ঘন্টা পর মিলিটারির নৌকা থেকে নেমে গেলে ওরা পাটাতনের নিচ থেকে বের হয়। আশ্চর্যজনকভাবে কেউ একটি শব্দও করল না, কোনো শিশু পর্যন্ত কাঁদল না। কিন্তু নৌকার যাত্রীদের বাঁচাতে একটি শিশুর কান্নার নমুনা টের পেয়ে তাকে গলা টিপে হত্যা করে তার মা। 5 দিনের মাথায় সাকিনা মারা গেলে কাশিম তাকে জড়িয়ে ধরে পড়ে থাকে এবং প্রেমের ব্যাকুলতা প্রকাশ করে। চেইন স্মোকার পচা মিয়া একটি ভিন্ন রকম চরিত্র।
যে দেশভাগের সময় কলকাতায় গিয়ে আবার ফিরে এসেছিল। ভাগ্য বিড়ম্বিত পছা যেন বেঁচেই আছে ধূমপান করার জন্য, সেও মারা যায় বিবি হাওয়াও। নৌকাতেই মাঝির ইমামতিতে জানাজা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় লাশ। শেষ পর্যন্ত সাকিনার মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়ে কাশিমও ভেসে যায়। সলিল সমাধি হয় নবদম্পতি সাকিনা ও কাশেমের। কতগুলো বিধ্বস্ত মানুষকে নিয়ে নৌকাটি চলতে থাকে সীমান্তের ওপারে কলকাতার উদ্দেশ্যে। এই তো আখ্যান, এই তো কাহিনী, এই তো উপন্যাসিকার উপজীব্য। এমনই একটি নেটোল ও গুছানোর অনন্য সাধারণ আখ্যান, যা পড়ে মুগ্ধ হতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।